আসসালামু আলাইকুম। আজ 14 এপ্রিল 2025 সোমবার। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈঠকে ডক্টর ইউনূসকে যা বলতে চায় বিএনপি। জানা গেল সংস্কার নিয়ে জামায়াত বিএনপি দ্বন্দ্বের মূল কারণ। পহেলা বৈশাখেও চলছে স্কুল, কেঁচো খুঁড়তে বেরুলো সাপ। এবার বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব নিকাশ। এ বিষয়ে ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ রয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুস্পষ্ট রূপরেখা জানতে চাইবে বিএনপি। এ বিষয়ে আগামী বুধবার বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যাতে বিভ্রান্তি দূর হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবে বিএনপি। কেননা সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষে এক এক সময় এক এক বক্তব্য ও সময়সীমা ঘোষণায় সংশয় তৈরি হয়েছে বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে, যে কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা বিষয়ে জানতে চাইবে বিএনপি। অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে জানিয়েছেন যে দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি। তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। বিএনপির এই দাবির পক্ষে আরও কয়েকটি রাজনৈতিক দলও রয়েছে। জামায়াতে ইসলামী চায় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন। অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগে সংস্কার ও স্থানীয় সরকার এবং সবশেষে জাতীয় নির্বাচন। মাঝে মধ্যে আগে গণপরিষদ নির্বাচনের দাবিও তুলছে এনসিপি। আবার এই সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার কথাও শোনা যাচ্ছে। ফলে দলগুলোর কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী নির্বাচন না হলে আবারও আন্দোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ নিয়েই রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনা এবং নানা কৌতূহল আড়ালে রেখে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিএনপির নেতা মির্জা আব্বাস বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সবার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি কথা দিয়েছেন এবং বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। আবার তিনি জুন মাসের কথাও বলেছেন। কিন্তু জুন মাস এমন এক সময় যেটি নির্বাচনের সময় নয়, কারণ জুন তো পরিপূর্ণ বর্ষাকাল। সেজন্য নির্বাচনের বিষয়টি আমাদের বিভ্রান্তিতে ফেলেছে। আসলে কোনটা সঠিক? পত্রিকায় দেখলাম ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের জন্য দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছেন। তার মানে প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার ব্যাপারে আগ্রহী। কিন্তু তার আশপাশে এবং সরকারের রন্ধ্রে এখনও আওয়ামী বাহিনী লুকিয়ে রয়েছে। তারা প্রধান উপদেষ্টাকে হয়তো অন্য পথে পরিচালনা করতে পারে বা বিভ্রান্ত করতে পারে। এমন আশঙ্কা থেকেই আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, গণভোটের পক্ষে জামায়াত, এটি আজকের দৈনিক সমকালের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশে একমত বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সুপারিশের পক্ষেও মত দিয়েছে দলটি। তবে তারা প্রস্তাবিত এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চান না। দলটি চায় কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে সরকারের মেয়াদ 5 বছরই থাকুক। ঐকমত্য কমিশনে জামাত এসব মতামত দিয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং নির্বাচন পদ্ধতি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান বিএনপিতে বিপরীত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সমকালকে বলেন, জামাত তার অবস্থান জানিয়েছে, অন্য দল কি চায় তা তাদের নিজস্ব ব্যাপার। সংবিধান সংস্কার কমিশনের 70, দুদক সংস্কার কমিশনের 20, জনপ্রশাসন সংস্কার কমিশনের 26, বিচার বিভাগ সংস্কার কমিশনের 23 এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 27 সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত
নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। মোট ১৬৬ সুপারিশের ৭৭টিতে জামাত একমত, আংশিক একমত ৩৬ সুপারিশে, একমত নয় বলে জানিয়েছে ৫৩ সুপারিশে। সংবিধান সংস্কারে ৩১ সুপারিশে একমত, ১৬ সুপারিশে আংশিক একমত এবং ২৩ সুপারিশে একমত নয় বলে জানিয়েছে তারা। সংস্কারের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে ৬টি বিকল্প দিয়েছিল কমিশন। এগুলো হলো অধ্যাদেশ, গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ নির্বাচনের পর সংসদে সংস্কার এবং গণপরিষদ হিসেবে সংসদ নির্বাচন। বিএনপি গণপরিষদ গণভোটের সুপারিশ নাকচ করেছে। জামাত এ বিষয়ে মতামত জানায়নি। তাহলে কিভাবে কি সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হবে জানতে চাইলে মিয়া গোলাম পরোয়ার বলেন, আলোচনার মাধ্যমে এটা কমিশন ও সরকার ঠিক করুক। বিএনপি মতামত দিয়েছে, কোনো ব্যক্তি টানা ২ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। দুই দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রাজি হলেও বিএনপি চায় নিম্নকক্ষের নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হবে। উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নয়, গঠিত হবে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের অনুপাতে। জামাত উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতির নির্বাচন চায়। নিম্নকক্ষ যদি আনুপাতিক পদ্ধতিতে গঠিত হয় তাহলে উচ্চকক্ষের কি প্রয়োজন? এমন প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, পেশিশক্তি সহ নির্বাচনে অনিয়ম ঠেকাতে আনুপাতিক পদ্ধতির নির্বাচনই শ্রেয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মাধ্যমে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন বলে যে সুপারিশ কমিশন করেছে, বিএনপি তাতে একমত না হলেও জামাত রাজি। বিএনপি এনসিসি গঠনের বিরোধী, তবে দুই দলই তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বশেষ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা হিসেবে চেয়েছে। সংস্কার কমিশন সুপারিশ করেছে, কেউ ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। জামাত এর সঙ্গে একমত। তবে সংসদ এবং প্রধানমন্ত্রীর পদের মেয়াদ ৪ বছর নয়, ৫ বছরই বহাল রাখার পক্ষে দলটি। কমিশন প্রস্তাব করেছিল, প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না। জামাত এতে একমত হয়নি। দলটি মত দিয়েছে, একই ব্যক্তি সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না, তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সংসদ নেতা হতে পারবেন না। কমিশন ৭০ অনুচ্ছেদ বাতিলের সুপারিশ করেছে, যাতে সংসদ সদস্যরা নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন। জামাত আংশিক একমত জানিয়ে ৭০ অনুচ্ছেদ শিথিলের পক্ষে মত দিয়েছে। দলটি চায় দলীয় এমপি অর্থ বিল এবং আস্থা প্রস্তাব বাদে অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। পহেলা বৈশাখ মানেই শুধু বড়দের উৎসব নয়, বরং এ দিনটা শিশুদের জন্য যেন এক স্বপ্নের রাজ্য। রমনা পার্ক, শাহবাগ, টিএসসি কিংবা চারুকলার শোভাযাত্রায় দেখা গেল সবচেয়ে বেশি প্রাণচাঞ্চল্য যাদের মধ্যে, তারা এই ছোট্ট মানুষগুলো। কেউ মুখে রং মেখে এসেছে, কেউ হাতে ধরা লাল নীল বেলুন, কারো মাথায় ফুলের টায়রা। রাস্তার ধারে মুখোশের দোকানে হুমড়ি খেয়ে পড়েছে শিশুরা, চোখে মুখে শুধুই বিস্ময় আর উচ্ছ্বাস। সোমবার দুপুরে রাজধানী শাহবাগ, টিএসসি এবং রমনা পার্ক সহ একাধিক বিনোদন কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে। রমনা পার্কের ভেতর ঢুকতে গিয়েই দেখা গেল লম্বা লাইন, যেখানে বড়দের হাত ধরে এসেছে অসংখ্য শিশু। দিনটি ঘিরে ঘোরাঘুরিতে সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেছে ছোটদের মধ্যেই, যাদের হাতে ছিল রঙিন খেলনা, মুখে হাসি আর চোখে আনন্দের ঝিলিক। শহরের গরম, ভিড় কিংবা ক্লান্তি কিছুই তাদের থামাতে পারেনি, বরং পরিবারের সঙ্গ পেয়ে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছে। নগর জুড়ে বৈশাখের সাজ, বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় আর সবকিছুর মাঝে শিশুদের এই প্রাণচঞ্চলতা যেন মনে করিয়ে দেয়, বাংলা নববর্ষ কেবলই আনুষ্ঠানিকতা নয়, এটি অনুভবের উৎসব। আর সেই অনুভবের সবচেয়ে খাঁটি রং মেশায় এই ছোট্ট মানুষগুলোর নিঃশর্ত আনন্দ। রমনা পার্কে শুদ্ধ মুগ্ধ নামক 2 সন্তানকে নিয়ে ঘুরতে এসে এক অভিভাবক বলেন, আমার 2 ছেলে সকাল থেকে শুধু বলছে চলো বৈশাখ দেখতে যাব। ওর এই খুশি দেখে আমরা পুরো পরিবার মিলে বেরিয়ে পড়লাম। শহরের কোলাহল আর পড়াশোনার চাপে শিশুদের স্বাভাবিক আনন্দ প্রায়ই হারিয়ে যায়। বৈশাখের এই দিন তাদের জন্য যেন নতুন রং নিয়ে আসে, আর এই বাচ্চাগুলোর জন্যই মনে হয় বৈশাখ এত প্রাণবন্ত। পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি শেষ হয়েছে। সোমবার সকাল 9টায় শুরু হয়ে 10:30 চারুকলা অনুষদের সামনেই এসে সমাপ্ত হয়। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয়। এবারের শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ সহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল স্বৈরাচারের প্রতিকৃতি। এছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত মুগ্ধর পানির বোতলের শিল্পরূপ প্রদর্শিত হয়। লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল কর্মী জসিমউদ্দিন ব্যাপারী মারা গেছেন। সোমবার দুপুর ১টার দিকে তার ছোট ভাই কাউসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহত জসিম রায়পুর উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবংশী গ্রামের হজল করিমের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ছিলেন। নিহতের ছোট ভাই কাউসার হোসেন বলেন, গত ৭ এপ্রিল কৃষক দল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর লোকজন আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঙ্গে লড়তে গিয়ে আমার ভাই পরাজিত হয়েছে, তিনি মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পহেলা বৈশাখের দিনেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৈদ্যের বাজার নেকবর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে চলছে পাঠদান। সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সকাল থেকে এই স্কুলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বৈদ্যের বাজার নেকবর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণীকক্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত চলছে পাঠদান কর্মসূচি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের হাতে ব্যাত নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে ঘুরে বেড়াচ্ছেন। ৯ম শ্রেণীর শিক্ষার্থী মিজানুর রহমান জানান, রোববার শিক্ষকরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই খাতা নিয়ে স্কুলে আসতে বলেছে, তাই আজকে আসছি। বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন জানান, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হয়। ক্লাস করানোর সময় আরেক শিক্ষক জানান, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে, তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এজন্য আজকে ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন একটি দৈনিক পত্রিকাকে বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়টি বর্তমানের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র, তাই বেশিরভাগ সময়েই বন্ধ থাকে। তাই শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সেজন্য শ্রেণীকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলাওয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। এমন একটা দিনে ক্লাস করানো ঠিক হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রধান শিক্ষক কামাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে স্কুলে জাল সনদ, বিভিন্ন লাইব্রেরির সঙ্গে বই বাণিজ্য সহ স্কুলে যোগদানের পর থেকে সিন্ডিকেট করে দুর্নীতির রাজত্ব কায়েম করা, কথায় কথায় শিক্ষার্থীদের অভিভাবক, স্কুলের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, দপ্তরি আয়াসহ প্রায় সবার সঙ্গেই দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই সমাজে অনেক মানুষ দেখবেন নেতিবাচকতা ছড়ায়, তার কাছে গেলেই তিনি শুধুমাত্র নেগেটিভ কথা বলেন, শুধুমাত্র নিরুৎসাহিত করেন, শুধুমাত্র নিন্দা, গীবত, পরচর্চা এগুলোর মধ্যে নিমজ্জিত থাকেন। আজ থেকে, এখন থেকে সিদ্ধান্ত নিন, এই ধরনের নেতিবাচক মানুষদের আপনি এড়িয়ে চলবেন। জীবনকে যদি সুন্দর, নির্বিঘ্ন এবং ঝলমলে রাখতে চান, তাহলে এই সমাজের নেতিবাদী মানুষদেরকে আপনার জীবনের ডায়েরি থেকে একদম অমিট করে দিন। তাদেরকে আশ্রয়, প্রশ্রয়, ভালোবাসা দেবার কোনো প্রয়োজন নেই। একবার পরামর্শটি মেনে দেখুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর।
ইউরোপের প্রায় সব দেশে মুসলমানদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে। ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিম বিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ান লাসিসে এ তথ্য জানিয়েছেন। তুরস্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার দেশটির পর্যটন শহর আন্তালিয়া এসেছিলেন ম্যারিয়ন। সেখানে সম্মেলনের অবসরে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মারিয়ান লিসা জানান, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে অর্থাৎ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাঁধার পর থেকে ইউরোপে মুসলমানদের প্রতি ঘৃণা ও ঘৃণামূলক অপরাধ উভয়ই রীতিমতো উল্লঙ্ঘন ঘটেছে। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে ইউরোপে মুসলমানদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের হার বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে জার্মানিতে ১৪০%। ধর্ম প্রসঙ্গে, রাজনীতি প্রসঙ্গে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে এমন কোনো জনগোষ্ঠীর উপর আপনি ঘৃণা উস্কে দিতে পারেন যারা পুরোপুরি ইউরোপের অংশ এবং আমাদের সমন্বিত সমাজের সদস্য। আমার মনে হয় ইউরোপে সেটাই ঘটেছে। আরও দুর্ভাগ্যজনক হলো ইউরোপের সমাজে, সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন মুসলিম বিরোধী ন্যারেটিভ শক্তিশালী হচ্ছে। এখন আর এই ন্যারেটিভ শুধু কথা বা শব্দে থেমে নেই। তবে ইউরোপের জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ এখনও মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে না বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের এই কর্মকর্তা। সেই সঙ্গে তিনি বলেছেন, বর্তমানে সেখানে মুসলমানদের প্রতি যে ক্রমবর্ধমান বিদ্বেষ পরিলক্ষিত হচ্ছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি নিশ্চিতভাবেই এটা বলবো যে ইউরোপের অধিকাংশ জনগণ মুসলমানদের প্রতি ঘৃণা পোষণ করে না, এবং যেসব মূল্যবোধ আদর্শের ভিত্তির উপর ইউরোপ দাঁড়িয়ে আছে সেই ভিত্তি এখনও অনেক মজবুত, এবং বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা নিয়ন্ত্রণ সম্ভব যদি সংবাদ মাধ্যম, সাংবাদিকরা এগিয়ে আসেন। সত্য প্রকাশের পাশাপাশি তারা সংবাদ ব্যবস্থাপনাকে আরও বৈচিত্র্যময় করতে পারেন। সংবাদ মাধ্যমের নির্বাহীরাও মুসলমানদের প্রতি বিদ্বেষ উস্কে দেয় এমন লেখা প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হতে পারেন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।